আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। অবৈধ সার্টিফিকেট অবলীলায় পেয়ে যাচ্ছে মন্ত্রণালয়ের বৈধতা। অবৈধ সার্টিফিকেট পরীক্ষা নিরীক্ষা না করেই বৈধতার সিল দিচ্ছে শিক্ষাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সব সার্টিফিকেট অনলাইনে অ্যাপোস্টিল করার কথা থাকলেও জাল সার্টিফিকেট হাতে সত্যায়িত করল শিক্ষার এক সহকারী সচিব। পরীক্ষা নিরীক্ষা না করে সার্টিফিকেট সত্যায়িত করা অপরাধ উল্লেখ করে মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সিনিয়র সচিব জানিয়েছেন, এ কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞরা সিস্টেম এবং সবার সমন্বিত প্রচেষ্টার অভাবকে দায়ী করছেন। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় দীপ্ত চন্দ্রপালের ধারাবাহিকের আজ শেষ পর্ব দেখব। শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশীর্বাদে অবৈধ সার্টিফিকেটও এখন বৈধ। পয়সার বিনিময়ে ভুয়া সার্টিফিকেট নিয়ে সরকারি অনুমোদনের ছত্রছায়া চলছে বিদেশে উচ্চশিক্ষা ও চাকরি। শুনতে অবাক লাগলেও ভয়াবহ এই চক্রটি টাকার বিনিময়ে সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি করে দেন শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত। পাওয়া যাবে অনলাইন ভেরিফিকেশনও। মাত্র 10,000 টাকা খরচ করলেই মিলবে এই সুবিধা। ফরেন মিনিস্ট্রি আপনার অ্যাপ্রুভাল দিবে, এরপর আপনি পুলিশ পাইবেন। আর যদি আমাদের বিয়ে করান, ওই যে 6,000 টাকা লাগবে, আপনি ওই পুলিশের যে কিউআর কোড, ওই কিউআর কোড স্ক্যান করলে আপনি ইনস্ট্যান্ট আপনার দেখতে পারবেন সার্টিফিকেট। কিভাবে জাল সার্টিফিকেটে মিলল শিক্ষা মন্ত্রণালয়ের সিল তা জানতে শিক্ষা মন্ত্রণালয়ে আরটিভি দেখা মিলল সত্যায়িত কপিতে স্বাক্ষর করা সেই সহকারী সচিব মোহাম্মদ সেলিম শিকদারের। তবে এ বিষয়ে অজুহাত ছাড়া কোনো উত্তরই ছিল না তার কাছে। আমি তারাম চুর যদি পকেট কাটিয়ে দিতে হয়, ওদিকে আমি কয়টা পকেট এরকম তো কিছু সাইন করে দিয়েছেন। হ্যাঁ, কিছু স্বার্থের আশা আপনি সাইন করে দিয়েছেন। না আমার এনে কোনো স্বার্থ নাই। তাহলে আপনি চেক করলেন না কেন? ঠিক, আমি কয়টা করলাম। শিক্ষা মন্ত্রণালয়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেও তাতেও পড়ে বৈধতার সিল। এটা শুধু জালিয়াতি না, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা ধ্বংস করার ষড়যন্ত্র বলে মনে করেন শিক্ষাবিদরা। আমরা সিস্টেমটাকে গড়ে তুলিনি যে সিস্টেমই আপনাকে ধরে ফেলবে। রাষ্ট্র অ্যাসাইন করতে পারে যে যেহেতু এরকম একটা অ্যালার্মিং বিষয় ঘটছে, রাষ্ট্র এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইনভলভ করতে পারে, গোয়েন্দা সংস্থাকেও ইনভলভ করতে পারে এখানে, যে যেহেতু এরকম ঘটনাগুলো ঘটছে চক্রগুলো আমাদেরকে ভেঙে ফেলতে হবে। মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সিনিয়র সচিব জানান, আর্থিক সহ নানা অনিয়ম রোধের জন্যই সত্যায়িত ডিজিটাল নিয়মে করার পদ্ধতি চালু হয়েছে। এরপরও কিভাবে জাল সার্টিফিকেটে হাতে সিল মারা হলো তার তদন্ত করা হবে। কিন্তু হাতে অ্যাটেস্টেশনের ক্ষেত্রে যে সমস্ত অসদুপায়গুলি অবলম্বন করার যে সুযোগগুলি আগে ছিল, সেটা বন্ধ করার জন্যই অ্যাপোস্টিল করা হয়েছে। এবং এই অ্যাপোস্টিলের সাথে আমাদের দেশের ভাবমূর্তির একটা বিষয় আছে, সার্টিফিকেট অথেন্টিকেশন। যদি এর কোনো ব্যত্যয় ঘটে থাকে, কোথাও এর অনিয়ম যদি ঘটে থাকে, সেটা অবশ্যই আমরা তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেব। শিক্ষার নামে প্রতারণা বন্ধ না হলে ধসে পড়বে পুরো সমাজ ব্যবস্থা। কঠোর পদক্ষেপ নেওয়ার এখনই সময় বলে মনে করছে বিশেষজ্ঞরা। দীপ্ত চন্দ্রপাল, আরটিভি, ঢাকা। দুর্নীতি মাফিয়া ব্যবসায়ীদের কোনো দল চান না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তারা এমন দল চান যে দল সবার কথা বলবে, সবার সমস্যার সমাধানের কথা বলবে। রোববার বিকেলে ঝালকাঠিতে জুলাই পদযাত্রা কর্মসূচিতে শহরের কাপুরিয়াপট্টি এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে, আবারও রাজপথে নামতে প্রস্তুত রয়েছে, কিন্তু তারা বারবার রাজপথে নামতে চান না। দুর্নীতি মাফিয়া ব্যবসায়ীদের কোন দল হইতে চাই না। বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে, আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছে। আমরা দেশের ভিতরে বিভাজন চাই না। মতপার্থক্য থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বন্দরনগরী চট্টগ্রাম। দেশটিতে রপ্তানি গার্মেন্টস পণ্যের 60% যায় এই নগরী থেকে। 35% নতুন শুল্ক আরোপে বড় ধরনের ক্রেতা সংকটে পড়ার শঙ্কায় কারখানা মালিকরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। গেল বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 0.21%। অন্যদিকে নিকটতম প্রতিযোগী দেশ ভিয়েতনামের ছিল 9%-এরও বেশি। এবছর যুক্তরাষ্ট্র ভিয়েতনামের পণ্য রপ্তানিতে শুল্ক হার নির্ধারণ করেছে 20%, আর বাংলাদেশের জন্য এ হার 35%। যুক্তরাষ্ট্রের এমন উচ্চ শুল্ক হারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বন্দরনগরী চট্টগ্রাম।
2024-25 অর্থ বছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $876 কোটি মূল্যের পণ্য। এর মধ্যে তৈরি পোশাক ছিল প্রায় 759 কোটি, যার 60%ই রপ্তানি হয়েছিল বন্দরনগরী চট্টগ্রাম থেকে। শুল্ক হারে ছাড় না পেলে বন্ধ হয়ে যেতে পারে চট্টগ্রামের হাজার হাজার পোশাক কারখানা। আমরা অন্যান্য দেশ থেকে প্রায় 15% পিছনে আসি, ফলশ্রুতিভাবে বিশাল সংখ্যক ইন্ডাস্ট্রি আপনার বন্ধ হয়ে যাবে। প্রতিযোগী দেশগুলোর শুল্ক হার কম থাকায় ক্রেতারা ঝুঁকবে সেসব দেশে। ট্যারিফটা যখন বেশি হবে তখন স্বাভাবিকভাবে কাস্টমাররা তো আমার থেকে আগ্রহ হারাবে। ভিয়েতনামের ট্যারিফ যদি হয় 20%, আমারটা যদি হয় 35%, 15% বেশি ট্যাক্স দিয়ে আমার থেকে তো কেউ মালামাল নেবে না। 2024 সালে মাত্র 0.21% প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে $38.48 বিলিয়ন মূল্যের পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ। একই সময় 9.34% প্রবৃদ্ধি নিয়ে $33.94 বিলিয়ন মূল্যের পোশাক রপ্তানি করে ভিয়েতনাম। সাকিব আল হাসান, RTV। চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। প্রায় 3 মাস পর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে গত এপ্রিলে একজন এবং জানুয়ারিতে একজনের মৃত্যু হয়। 65 বছর বয়সী নুরুল হক ডেঙ্গুতে আক্রান্ত অবস্থায় গত শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়েছে। এছাড়া সর্বশেষ 24 ঘন্টায় আরও 23 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গতকাল ডেঙ্গু সংক্রান্ত চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। বরিশালে গেল 24 ঘন্টায় 52 মিলিমিটার বৃষ্টিতে রেকর্ড করা হয়েছে। আজ সহ আগামী আরও 2-3 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস। বেলা বাড়ার সাথে সাথে নদী এবং সাগরে সতর্ক সংকেত দেয়া হতে পারে। এদিকে থেমে থেমে দিনভর বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে এডিস মশার উপদ্রব আরও বাড়ার শঙ্কায় স্থানীয়রা। বৃষ্টি এবং ডেঙ্গু নিয়ে আরও জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, বর্ষার শুরু থেকেই দেখা যাচ্ছে যে বরিশালে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক বেশি তুলনামূলকভাবে। তো বৃষ্টি যেহেতু বেড়ে গেছে, এখন জলাবদ্ধতার জন্য ডেঙ্গুর প্রকোপ কি বাড়তে পারে? বিশেষজ্ঞরা কি বলছেন বা কি নিয়ম পালন করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে। এই একটি তথ্য উত্তরগত কমাস যাবত চিকিৎসক এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু সাধারণ মানুষের মাঝে দিয়ে আসছে। সেটি হচ্ছে যে আপনি জানবেন যে ধাননদী খালের বরিশাল, এখানে কিন্তু বৃষ্টি এবং যে জোয়ার ভাটার পানি সেগুলো কিন্তু জমে থাকার পরপরই যেই ক্ষণস্থানে যেগুলো পানি জমে থাকে সেখানে কিন্তু ডেঙ্গুর সৃষ্টি বেশি হয়। এ তথ্য কিন্তু আমরা এর আগে দিয়ে এসেছি। তবে এখন আপনি দেখবেন যে গত সপ্তাহ পেরিয়ে গিয়েছে, আরো আজকে একদিন চলছে, এরপরে আগামীকাল এবং পরশু বৃষ্টি থাকতে পারে, এমনটি কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে বলেছেন। তারা বলেছেন যে গত 24 ঘন্টায় 52 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এই বেশি বৃষ্টি হয়েছে ভোর রাত থেকে সকাল পর্যন্ত, এবং আজকেও ক্ষণে ক্ষণে বৃষ্টি আসতে পারে। আগামী আরো 2 দিন এর চিত্র রয়েছে। একটু দেখাতে চাই, একটু বৃষ্টি হলেই গোটা বরিশালের চিত্রটি কিন্তু পাল্টে যায়। বরিশাল ধাননদী খালের বরিশাল হলেও এখানে বৃষ্টির পানিগুলো খুব জমে থাকে এবং মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয় জলাবদ্ধতার, এবং এই ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুল। বরিশালে আপনি জানবেন যে প্রায় 24 থেকে 25টি খাল রয়েছে সরকারি হিসেবে। প্রতিটি খালের অবস্থা এত শোচনীয় যে পানি সেখান থেকে নামতে পারে না। জলাশয়গুলো ভরে গিয়েছে, মানুষ জলাশয় ভরে সেখানে স্থাপনা নির্মাণ করেছে, ফলে পানি নামার কোনো সুযোগ নাই। ড্রেনেজ ব্যবস্থা এতটা পরিমাণে অপ্রতুল যে আসলে পানি একটু বৃষ্টি হলেই আসলে মানুষের দুর্ভোগের শেষ থাকে না। অভিজাত এলাকা থেকে শুরু করে নিম্ন অঞ্চল পর্যন্ত পানিতে তলিয়ে যায়। দোকান, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সবই একদম অচল হয়ে পড়ে। সব মিলিয়ে যেটি বলি সেটা হচ্ছে বরিশালে পানির দেশের মানুষ হয়ে আসলে পানিতেই তাদের বৃষ্টিতে পানিতে
তাদের ভাসতে হয়। এ থেকে নিয়ন্ত্রণের লক্ষ্যে বরিশালের প্রশাসক কিংবা এর আগে জনপ্রতিনিধি যারা রয়েছে তারা একাধিকবার চেষ্টা করলে আসলে সেভাবে কোনো ফল তারা দিতে পারেনি। ফলে মানুষের দুর্ভোগ সেটি থেকেই যায়। এইগুলো বরিশাল সদর কিংবা সিটি কর্পোরেশনের দৃশ্য। একটু আমি বরিশাল জেলার তথ্য যদি আপনাকে দিতে চাই, যে বরিশাল জেলার আরো যে 9টি উপজেলা রয়েছে, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, গরুনদী, বাখেরগঞ্জ, এই উপজেলাগুলোর অবস্থা কিন্তু আরো শোচনীয়। তার কারণ আপনি জানবেন যে মেঘনার কোল ঘেঁষে সেই হিজলা এবং মেহেন্দিগঞ্জ, একদিকে চাঁদপুর অপরদিকে হিজলা মেহেন্দিগঞ্জ। তো সুতরাং এখানে কিন্তু পানির যে তীব্রতা সেগুলো বৃদ্ধি পেলে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বরিশাল পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা বলছেন যে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিমাণে পানি রয়েছে জোয়ার ভাটার, এবং বিগত দিনের জোয়ারের যে পানি রয়েছে এখন সেটি স্বাভাবিক মাত্রার চেয়ে অতি বিপদ সীমার লক্ষ্য করা গিয়েছে, এবং ক্ষণে ক্ষণে এই পানিগুলো বৃদ্ধি পায়, যে কারণে বরিশালের কীর্তনখাল থেকে শুরু করে আশপাশের যে নদ নদী রয়েছে সে পানিগুলো বৃদ্ধি রয়েছে, এবং প্রতিটি খাল এবং বরিশালের যে আশেপাশে যে জলাশয়গুলো রয়েছে সেখানে পানি বৃদ্ধি থাকার কারণে বৃষ্টির পানিগুলো নামতে পারছে না, ফলে জলাবদ্ধতার আরো বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। আপনাকে একটু ছোট্ট তথ্য দিয়ে শেষ করি। এই সমস্যা সমাধানের লক্ষ্যে ইতিমধ্যে বরিশালের যিনি বিভাগ কমিশনার, তিনি বরিশালের যে ড্রেনগুলো রয়েছে সেগুলো পুনঃস্থাপন করছে, ভেঙে আবার নতুন করে অনেক বড় করে করছে। তবে সেগুলো স্থাপন করতে করতে যে সময় লাগবে সে পর্যন্ত মানুষের দুর্ভোগ কতটা নিয়ন্ত্রণ রাখতে পারবে সেটি এখন দেখবার ব্যাপার। রেদওয়ানা, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। আরিফ, ধন্যবাদ আপনাকে। পরের খবরে যাচ্ছি। সম্প্রতি ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাসপোর্ট যাত্রী এবং পণ্য আমদানি রফতানি স্বাভাবিক রয়েছে। ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের করোনা পরীক্ষা করা হলেও কিট সংকটের কারণে ভারত থেকে আসা ট্রাক চালকদের করোনা পরীক্ষা করা হচ্ছে না। কর্তৃপক্ষ বলছেন যে 1200 কিটের চাহিদা পাঠানো হলেও পাওয়া গেছে মাত্র 200 কিট। এতে ট্রাক চালকদের করোনা পরীক্ষা করা যাচ্ছে না, ফলে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। লালমনিরহাটের হারাটি ইউনিয়নের সংযোগ সড়ক না থাকায় 11 বছরেও মেলেনি 1.5 কোটি টাকার সেতু সুফল। এটি এখন ব্যবহার হচ্ছে কৃষকদের ধান শুকানোর কাজে। দ্রুত এর সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের, আর চলমান উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করার আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। 2014 সালে লালমনিরহাটের হীরামানিক এলাকার কুড়ারপাড় বিলের উপর 33 মিটার দীর্ঘ সেতু নির্মাণ করে এলজিইডি। এর উভয় পাশে রয়েছে ব্যক্তি মালিকানাধীন জমি। সেতুর প্রায় মুখেই রয়েছে ঘরবাড়ি। এই সেতুতে ওঠার জন্য উভয় পাশে নিজেরাই হাঁটার উপযোগী সরু একটি রাস্তা তৈরি করেন গ্রামের মানুষ। বাঁশের সাঁকো ছিল, সেই বাঁশের সাঁকোর পরিবর্তে ব্রিজ হয়েছে, কিন্তু রাস্তা আমরা সুফল পাইতেছি না। 12 বছর ধরে ব্রিজটা আছে, রাস্তা নেই। আমাদের জনদুর্ভোগ দিনে দিনে বেড়ে যাচ্ছে। সরকার যেন আমাদের রাস্তার ব্যবস্থা করে দেয়, আমরা যেন এই ব্রিজটা দিয়ে ভালোভাবে চলাচল করতে পারি। বর্ষা মৌসুমে পোহাতে হয় চরম দুর্ভোগ। কোনো গর্ভবতী মহিলা যদি অসুস্থ হয় আমরা কোনো মেডিকেলে নিতে পারি না। স্কুল যেতে খুব কষ্ট হয়, এখানে কাদা হয়, অটো গাড়ি আসে না, তার জন্য আমাদের স্কুলে যাওয়া অনেক কষ্ট হয়। লালমনিরহাট কুড়িগ্রাম চলমান উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত করে সংযোগ সড়কটি নির্মাণের আশ্বাস এ কর্মকর্তার। লালমনিরহাট কুড়িগ্রাম উন্নয়ন প্রকল্প নামে একটা চলমান প্রকল্প তৈরি হচ্ছে, এখন এই কাজ চলমান আছে। আমরা ইনশাল্লাহ ওই প্রকল্পে অন্তর্ভুক্ত করব। তারপর এটা একনেক হয়ে গেলে তখন আমরা এই সংযোগ সড়কটি দিতে পারবো বলে আশা রাখছি। শুধু আশ্বাস নয়, সেতুটি ব্যবহার করে উপযোগী করতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই আশা এলাকাবাসীর। আবরার মাহি, RTV। 14 জুলাই 2024। এদিন আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নাতি বলে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগুনে ঘি ঢেলে দেন। তার এই বক্তব্যের পর উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাতে হলের তালা ভেঙে বিক্ষোভ করেন ছাত্রীরাও। এদিন শিক্ষার্থীরা গণপদযাত্রার পাশাপাশি রাষ্ট্রপতি এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। সেদিনের কথা জানাচ্ছেন শাকিবুর রহমান। কোটা সংস্কার নিয়ে আন্দোলনের 14 জুলাই ছিল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি। এদিন সকাল থেকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মৎস্য ভবন হয়ে শিক্ষা অধিকার চত্বরে গিয়ে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। সেখানে ব্যারিকেড ভেঙে সচিবালয় সংলগ্ন সড়কে ঢুকে পড়ে তারা।
এক পর্যায়ে পুলিশ ব্যারিকেড খুলে দিলে আন্দোলনকারীরা মিছিল নিয়ে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনের সড়কে অবস্থান নেন। পরে নাহিদ ইসলামের নেতৃত্বে 12 জনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের স্মারকলিপি জমা দেয়। এদিন বিকেলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নাতি বলে যৌক্তিক দাবিকে অবজ্ঞা করেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই বক্তব্যের পর ফুঁসে ওঠে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। রাতেই হল থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় গোটা এলাকা। রাতে হলের তালা ভেঙে বিক্ষোভ করেন ছাত্রীরাও। এদিন শেখ হাসিনাকে স্বৈরাচার উল্লেখ করে স্লোগান দেয় সিফাত ইবনে আমিন, যা কাল হয়ে যায় তার জন্য। পরদিন ছাত্রলীগ ও পুলিশ হামলা চালায় সিফাতের বাসায়। তুমি কি আমি কি রাজাকার কে বলেছি স্বৈরাচার স্লোগান দেওয়ার একটু পরেই এখানে তো তৎকালীন সময়ে ছাত্রলীগ ছিল, ছাত্রলীগের অনেকেই আমাকে বাধাগ্রস্ত করেছে যে না এই স্লোগান দেওয়া যাবে না। আজিমপুর ইরাকি মাঠে থাকতাম, যে বাসায় থাকতাম ওই বাসায় ছাত্রলীগ পুলিশ গিয়ে আমার হামলা চালায়, এমনকি বিভিন্ন ধরনের তল্লাশি করার পরবর্তীতে আমার জীবনে হুমকি দেওয়া হয়। আন্দোলনকে তুচ্ছ করে শেখ হাসিনার দেয়া বক্তব্যে বিস্ফোরণ ঘটে শিক্ষার্থীদের মনে। সারা দেশে অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। সাকিবুর রহমান, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে পা হারান নারায়ণগঞ্জের বাসিন্দা রাকিব হোসেন। মাত্র 18 বছর বয়সে এক পা হারিয়ে ভবিষ্যৎ অন্ধকার দেখছেন এই কিশোর। ছেলেকে ধার দেনা করে বিদেশ পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন বাবা মা। স্বপ্ন দেখছিলেন সচ্ছলতার। এখন রাকিবের সুচিকিৎসা করাতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 20 জুলাই নারায়ণগঞ্জের আদমজি ইপিজেড সড়কে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন রাকিব হোসেন। অবস্থার অবনতি হলে বাঁ পায়ের হাঁটু থেকে নিচের অংশ কেটে ফেলতে হয় তার। সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয় এই জুলাই যোদ্ধাকে। বিদেশ গিয়ে দরিদ্র পরিবারের ভাগ্য ফেরাতে চেয়েছিলেন রাকিব। এখন পা হারিয়ে বাকি জীবন নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। সরকারের আন্দোলনে গেছিলাম, এবার অনেকবার দুপুরে আইসি ভাত খেতে আবার বিকালের 3টা দিকটা গেছি, 5টা দিকটা আমি যাইয়া গুলি মাছ কি পড়েছে পঙ্গু হাসপাতালে অনেক পর কইছে এটা পাও তো রাহান যাবো না, এটা পাও কারণ রাখবো। আমরা তো এমনি অনেক গরিব, আপাতত কি করবো, আপাতত কিছু সরকার থেকে যদি একটা যে কোনো কাজ করতে দিত, সরকারি কাজ দিত, অনেক উপকার হইতো। গুলিবিদ্ধ হওয়ার পর ছেলেকে বাঁচাতে ঋণ করে চিকিৎসা করান মুদি ব্যবসায়ী বাবা মোহাম্মদ কবির। ঋণের বাকি টাকা পরিশোধ করতে গিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। এমন অবস্থায় সবার সহযোগিতা চান রাকিবের বাবা মা। আমার এই ছেলের উপরে নির্ভর ছিল, আমার স্বামীও অসুস্থ, কিডনির সমস্যা, ডায়াবেটিসের রোগী। 22 ব্যাগ রক্ত লাগছে, এবার যাওয়া আমার 2-2.5 লাখ টাকা লাগছে, এবং সম্পূর্ণ টাকা আমার কিস্তিতে তোলা। ছেলে পা নাই, এখন ছেলে নিয়ে আমি মহাবিপদে আছি। এখন সরকার থেকে একটা আবেদন, যদি সরকার যদি একটু সাহায্য করতো, অথচ ছেলের একটা চাকরি দিত, তো আমরা একটা স্বস্তি পাইতাম। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেমে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন রাকিব। যেই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এই ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকে, তার পূর্ণতা দেখতে চান এই তরুণ জুলাই বিপ্লবী। আব্দুল হামিদ, RTV। 24 জুলাই অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক পরিবর্তনশীল স্মরণীয় মুহূর্ত। ন্যায় বিচার আর সংস্কারের দাবিতে এই অভ্যুত্থান ছিল এক সম্মিলিত প্রয়াস, যা এক করেছিল ছাত্র, সাধারণ জনগণ, শ্রমিক, অভিবাসী এবং প্রবাসীদের। অভ্যুত্থানে বাংলাদেশের অভিবাসী কর্মী এবং প্রবাসী সম্প্রদায়ের অবদান ছিল অসাধারণ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রতিনিধি SM কবিরের পাঠানো তথ্য ও ছবিতে ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। 24 জুলাইয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বুলেটে যখন রক্তাক্ত দেশ, তখন হাজার মাইল দূরে থেকেও প্রিয় মাতৃভূমির ভাই বোনদের রক্ষায় সর্বস্ব দিয়ে পাশে ছিলেন প্রবাসী ও অভিবাসী বাংলাদেশিরা।
পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা 1.5 কোটিরও বেশি প্রবাসী বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে জুলাই আগস্টে বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন। অনলাইন ও অফলাইনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বৈষম্য, দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, গুম, খুন ও গণহত্যার বিরুদ্ধে নিজের অবস্থান জানান দেন তারা। ছাত্র জনতার বুকে গুলি চালানোর প্রতিবাদে ফুঁসে উঠেছিলেন তারা। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় প্রবাসীদের মনে ক্ষোভ তৈরি হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানান তারা। 17 জুলাই থেকে ফ্যাসিস্ট দেশে ইন্টারনেট বন্ধ করে দিলে পরিবার পরিজনের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে যান প্রবাসীরা। ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব বিভ্রান্ত করে তাদের। উদ্বেগ উৎকণ্ঠায় থাকা প্রবাসীদের তখন তথ্য পাওয়ার একমাত্র মাধ্যম হয়ে ওঠে আন্তর্জাতিক গণমাধ্যম, কিন্তু সেটিও ছিল অপ্রতুল। সে সময় বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তারা। আন্দোলনের শুরু থেকেই নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাংলাদেশিরা ছিলেন প্রতিবাদ মুখর। 16 জুলাইয়ের পর প্রায় প্রতিদিনই সেখানে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে ছাত্র জনতার হত্যার প্রতিবাদ ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের দাবি জানান তারা। আমেরিকা সহ ইউরোপের প্রায় প্রতিটি দেশের বিভিন্ন শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে, শিক্ষার্থী হত্যার প্রতিবাদে এবং ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন প্রবাসীরা, যা বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। এ পর্যায়ে নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে থাকছে। গাজায় ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা 58,000 ছাড়িয়েছে। নতুন করে একদিনে আরও 95 ফিলিস্তিনি নিহত। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মেইন স্ট্রিম পাইপলাইন এর কার্যকারিতা যাচাই এবং নিরাপদ পরিচালনার জন্য বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষার অংশ হিসেবে উচ্চচাপের বাষ্প নির্দিষ্ট পাইপলাইনের মাধ্যমে নির্গত হয়ে বায়ুমণ্ডলে ছাড়া হচ্ছে, যা আগামী 5 থেকে 6 দিন ধরে চলবে। পরীক্ষাকালীন হঠাৎ শব্দ সৃষ্টি হতে পারে, এতে স্থানীয় জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর জাহিদুল হাসান জানান, এ শব্দ এবং বাষ্প নির্গমন সম্পূর্ণ স্বাভাবিক, পূর্ব নির্ধারিত এবং নিরাপদ। জনসাধারণের জন্য এতে কোনো ঝুঁকি বা বিপদের সম্ভাবনা নেই। ভূমি জটিলতায় থেমে আছে কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ। মেহেরপুরের গাংনী বাস স্ট্যান্ডের কিছু এলাকা জেলা পরিষদের হওয়ায় সংস্কারের বাকি কাজ সম্পন্ন করতে পারছে না সড়ক ও জনপথ বিভাগ। জেলা পরিষদ বলছে যে রাস্তার জন্য জায়গা নিতে হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুমতি আনতে হবে। এসব জটিলতার নিরসন চান এলাকাবাসী। মেহেরপুর প্রতিনিধি মাজিদুল হক মানিকের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। প্রায় 346 কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের যোগাযোগ চিত্র। সড়কের দুই পাশ প্রশস্তকরণ সহ কয়েকটি স্থানে করা হয়েছে 4 লেন। কিন্তু ভূমি জটিলতায় মেহেরপুরের গাংনী বাস স্ট্যান্ডে এসে সংস্কার কাজ বন্ধ হয়ে যায়। সংস্কার কাজ আটকে যাওয়ায় ভোগান্তিতে পড়ে স্থানীয়রা। সেখানে চলাচলের জন্য মানুষ অজু করে সেখানে যাওয়ার অবস্থা ছিল না। এই কারণে আমরা জামাত ইসলামের তরফ থেকে এখানে কিছু রাবিশ টাবিশ দিয়ে আপাতত চলার একটা ব্যবস্থা করেছি। দুর্ভোগ দুর্দশা নিরূপণ করার জন্য জেলা পরিষদ করবে না সড়ক বিভাগ করবে, সরকারের কোন সংস্থা এর জন্য দায়ী, দুই সংস্থার মাঝখানে পড়ে আমরা সাধারণ মানুষের দুর্ভোগ থেকে আমরা পরিত্রাণ চাই। জেলা পরিষদের মালিকানাধীন কয়েকটি দোকান অপসারণের অনুরোধের পরও সাড়া পায়নি সড়ক ও জনপথ বিভাগ। পরে স্থানীয়দের আন্দোলনের মুখে যাত্রী ছাউনি, একটি দোকান ও মসজিদের অজুখানা অপসারণ করে জেলা পরিষদ। বাকি জায়গাগুলো অপসারণের আশ্বাস দিলেও কয়েকদিনের মধ্যেই ঘুরে বসে তারা। সওজকে জানায়, জায়গা নিতে হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুমতি আনতে হবে। আমরা বিভাগীয় কমিশনার মহোদয়ের
দিয়ে আপনি করেছেন আমাদের এক্সিডেন্ট এডিশনাল চিফ সহ এখানে একটা সিদ্ধান্ত হয়েছিল এখান থেকে জেলা পরিষদের ডিসি সাহেবও ছিল, ডিসি সাহেবও একটা প্রতিবেদন দেওয়ার জন্য জায়গাটা আসলে কার। এখনো আমরা যেভাবে দাবি করতেছি যে আমাদের জায়গাটা আমাদের পেপারস অনুসারে এটাকে মান আর কি, তো সুতরাং এটা সলিউশন এখনো আসে নাই আর কি। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। দ্রুততম সময়ে সমস্যা সমাধান করে সংস্কারের বাকি কাজ সম্পন্ন হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV। নির্ধারিত সময়েও নির্মাণ কাজ শেষ হয়নি ময়মনসিংহ হাইটেক পার্কের। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রায় 7 মাসের বেশি সময় বন্ধ ছিল কাজ। পরে কাজ শুরু হলেও চলছে ধীর গতিতে। এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্টরা আরও 1 বছর সময় পেলে কাজ শেষ করে হস্তান্তরের আশা করছেন। ময়মনসিংহ প্রতিনিধি মোজাম্মেল খোকনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 2020 সালে ময়মনসিংহ নগরীর কিসমত এলাকায় 6.1 একর জমির উপর হাইটেক পার্কের কাজ শুরু করে একটি ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। 7 তলা বিশিষ্ট ভবনটির কাজ 2024 সালের জুনে শেষ না হওয়ায় আরও 1 বছর সময় বাড়ানো হয়। 153 কোটি টাকা ব্যয়ে পার্কটি চালু হলে প্রতি বছর অন্তত 1000 তরুণের প্রশিক্ষণ ও 3000 তরুণ তরুণীর কর্মসংস্থান হবে। আশা করতেছি শীঘ্রই ওদেরকে আবার হয়তো নিয়োগ দেওয়া হবে অথবা ওনারা আমাদের প্রজেক্টে আবার চলে আসবে। এতে করে আমাদের প্রজেক্টের অগ্রগতি আরো দ্রুত বৃদ্ধি পাবে এবং কাজের গুণগত মানও বাড়বে। আমরা প্রচুর কাজ করতেছি এবং পরিশ্রম। শিক্ষার্থীরা বলছেন পার্কটি চালু হলে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই আইটি পার্কটা হলে আমাদের জন্য খুবই ভালো হতো, কারণ আইটি পার্কের অভাবে আমাদের দেখা যাইতেছে যে এখন বাইরে যে জবের জন্য ট্রাই করতে হইতেছে। আমরা যেহেতু ময়মনসিংহ এর আমাদের বাইরে যেতে হইতেছে, এটা একটা আমাদের জন্য প্রবল সমস্যা হয়ে দাঁড়াইছে। আইটি পার্কটি দ্রুত সময় যদি আমাদের ময়মনসিংহে হয়ে যায় তাহলে আমার জন্য খুবই ভালো হয়। এদিকে শ্রমিক সংকটে কাজের ধীরগতি ও অনিশ্চয়তার কথা স্বীকার করেন প্রকল্প পরিচালক। এটা ওই যে মাঝখানে একটু কাজের স্থবিরতা আসছিল আর কি, এখন কাজ করবে তারা। যারা গিয়েছিল 2-4 জন তারা আবার চলে আসছে। তদারকির জন্য তো আমাদের হাইটেক পার্ক অথরিটি থেকে অফিসাররা যায়, তারা ইন্সপেকশন করে দেখে, ঠিক আছে। আর আমাদের এখানে যে সার্ভিস ইঞ্জিনিয়ার একজন আছে আর কাজের সকলে আছে। যদি মোটামুটি 1 বছরের মতো সময় পাই তাহলে আমরা হয়তো এই কাজটা হ্যান্ড ওভার করতে পারবো। আইটি খাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবি এলাকার শিক্ষিত তরুণদের। নাদিরা সুলতানা, RTV। যুব সমাজের দক্ষতা বাড়াতে বড় উদ্যোগ নিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। 15 থেকে 35 বছর বয়সী 9 লাখ তরুণ তরুণীকে প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের উদ্বুদ্ধ করার লক্ষ্যে নেওয়া হয়েছে ব্যাপক পরিকল্পনা, যাদের মধ্যে কমপক্ষে 60% নারী, 2% ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং 1% বিশেষ চাহিদা সম্পন্ন। এই নিট জনগোষ্ঠীকে প্রশিক্ষণের আওতায় আনা হবে 6টি ক্যাটাগরিতে। আধুনিক কারিগরি, আইটি, উদ্যোক্তা উন্নয়ন সহ নানা বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রকল্পে। এর ফলে তরুণরা শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। যুক্তরাজ্যের এসেক্স কাউন্টির সাউথ এন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরেই এক উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার বিকেল 4টায় একটি বিচক্রাফট B200 মডেলের উড়োজাহাজ বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়ে তাতে আগুন ধরে যায়। বিমানটিতে 9 জন যাত্রী এবং 2 জন ক্রু থাকলেও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুন নেভাতে বিমানবন্দরে কাজ করছে এসেক্স কাউন্টি ফায়ার সার্ভিস। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পর বিমানবন্দরটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্দুকধারীর হামলায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন পুলিশ সদস্য সহ একাধিক জন। কেন্টাকির ব্লু গ্রাস বিমানবন্দর ও আরেকটি গির্জায় পৃথক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সংবাদ মাধ্যম NBC-কে জানায় সকাল 11টার দিকে বিমানবন্দরের টার্মিনাল সড়কে এই বন্দুকধারী পুলিশের এক সদস্যকে গুলি করে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধাওয়া করলে বন্দুকধারী একটি চার্চে প্রবেশ করে। সেখানেও গুলি চালালে ঘটনাস্থলে 2 জন প্রাণ হারান। এদিকে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও প্রাণ হারিয়েছেন। এই ঘটনার তদন্তে কেন্টাকি স্টেট পুলিশ ছাড়াও FBI-কে তলব করেছে স্থানীয় প্রশাসন।
গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় বেড়েই চলছে মৃতের সংখ্যা। উপত্যকাটির বিভিন্ন স্থানে হামলা চালিয়ে একদিনে অন্তত 95 ফিলিস্তিনিকে হত্যা করেছে বাহিনীটি। রোববার গাজা সিটির একটি মার্কেটে চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছে চিকিৎসক সহ কমপক্ষে 17 জন। এছাড়াও মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহ কেন্দ্রে হামলা চালিয়ে অন্তত 10 জনকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এদের মধ্যে 7 শিশুও রয়েছেন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।